রিতমায়ার প্রেমগাথা লেখিকা রিক্তা ইসলাম মায়া পর্ব ১৩। জেফার বাবা আলমগীরের জন্মস্থান চট্টগ্রামে। চাকরির সূত্রে তিনি পরিবার নিয়ে ঢাকায় থাকেন। আলমগীর সুফিয়া খানের কলিগ, সেই সাথে ওনার বড় মেয়ে জেফা রিত আয়নের সঙ্গে প্রাইমারি একই স্কুলে পড়তো। জেফার বিয়ে হয়েছে, স্বামী আর একটা সন্তান আছে। আলমগীর পুরো পরিবারকে সুফিয়া খান বিশেষ কারণে দাওয়াত করেছেন। কারণ হলো আলমগীরের ছোট মেয়ে ছেলে নেই। আলমগীরের দুটো মেয়ে, ছেলে নেই। জেফা সুফার থেকে 11 বছরের বড়। জেফার জন্মের পর আলমগীরের স্ত্রী কোনো সন্তান হচ্ছিল না। অনেক চিকিৎসা, অনেক দোয়ার পর সুন্দরী দেখতে সুফার জন্ম হয়। তারপর আর সন্তান হয়নি আলমগীরের। আলমগীরের পরিবারের দাওয়াত দেয় সুফিয়া খান, কিন্তু আলমগীর ও তার স্ত্রী জানান ওরা বিয়ের দিন আসবে। কিন্তু সুফিয়া খানের কথা মান রাখতে সুফাকে দিয়ে বড় মেয়ে জেফাকে পাঠান তিনি খান বাড়িতে। জেফার স্বভাব একটু চঞ্চল, কিন্তু সুফা শান্তশিষ্ট ভদ্র মেয়ে, যে যেটা বলে সেটাই মেনে চলে, বড়দের খুব সম্মান করে। সুফার বয়স 18 পেরোতে চলল। সে এবছর অনার্স প্রথম বর্ষের ছাত্রী, পড়াশোনায় ভালো স্টুডেন্ট। সুফিয়া খান সুফাকে ছোট থেকে চিনে, দেখছেন বেশ কয়েকবার আলমগীরের সঙ্গে সুফিয়া খানের অফিসে আসতে। আলমগীর মধ্যবিত্ত পরিবারের মানুষ। সুফিয়ার ছেলের জন্য বিয়ের প্রস্তাব ছিল স্বপ্নের মতো। রাদিফের জন্য সুফিয়া খান সুফাকে ঠিক করেছেন, এতে কারো আপত্তি নেই। সুফা রাদীপ দুজনকে চেনার জন্য সুফিয়া খান আলমগীরকে বলে ৩-৪ দিন আগে সুফাকে খান বাড়িতে নিয়ে এসেছেন। মঙ্গলবার দিনটা গিয়ে আজ বুধবার পড়ল। রাত তখন 1:23। রিতমায়া কাল বাংলাদেশে ফিরবে, এখন ফ্লাইটে আছে। খবরটা রাদীপ নিজেই জেনেছে আসিফ থেকে। আসিফ ঢাকায়, তার মানে হৃদয় ঢাকায় নামবে, হয়তো কাল সময় নিয়ে চট্টগ্রামে ফিরবে। রাদীপ ক্লান্তিতে বাসায় ফিরে কলিং বিল চাপলো। নিহাল খান 9টার দিকে বাসায় ফিরে এসেছিলেন। রাদীপের একটু লেট হয়েছে, কারণ সে একটা কাজে আটকে ছিল। নিহাল খান রাদীপকে বলেছিল জারামন্ত্রীর বাসায় দাওয়াত পৌঁছে দিতে, তাই রাদীপের দেরি করে ফেরা। বিয়ের আয়োজনে বাকি 2-3 দিন রাদীপ বাসায় থাকবে, কোথাও যাবে না। আসসালামু আলাইকুম। রিনরিনের গলার স্বরে সালাম পেয়ে রাদীপের ধ্যান ভেঙে গেল। উপরে তাকাতেই মিষ্টি একটা মুখ চোখে পড়ল। রাদীপ কপাল কুঁচকে মেয়েটির সালামের উত্তর মনে মনে দিয়ে প্রকাশ্যে বলল, সরি, বাট আপনাকে চিনলাম না। কি আপনি? সুপার মাথায় কাপড় টেনে পাশে সরে রাদীপকে ঘরে ঢোকার জায়গা দিয়ে কিছু বলবে তার আগেই পিছন থেকে শোনা গেল সুফিয়া খানের গম্ভীর স্বর। তিনি বললেন, তোমার আলমগীর চাচার ছোট মেয়ে সুবা। ও আলমগীর লোকটাকে রাদীপ চেনে, বেশ কয়েকবার সুফিয়া খানের অফিসে দেখেছিলেন। জেফাকে চিনে, ছোটবেলায় হৃদের সঙ্গে একই স্কুলে পড়তো, কিন্তু কখনো সুবাকে দেখেনি। তাই রাদীপ বেশ একটা মনোযোগ দিল না। মায়ের কথার উত্তরে কিছু না বলে সুবাকে পাশ কাটিয়ে ঘরে প্রবেশ করলো। সুবা দরজা লাগালো। সুফিয়া খান রাদীপকে বললেন, ফ্রেশ হয়ে নিচে এসো, খাবে? জি আচ্ছা। রাদীপ চলে গেল। সুফিয়া খান সুবাকে বললেন, তুমি গিয়ে ডাইনিংয়ে বসো, আমার তোমার সাথে কথা আছে। জি আচ্ছা। দুজনের একই উত্তর দিল। সুফিয়া খান কি বলবে সুবা জানে না, তবে সে কথা মতো গিয়ে বসলো। রাদীপ খাচ্ছে, সুবা বসে। সে আরো আগে খেয়ে নিয়েছিল। সুফিয়া খান মালাকে বলে পাকা আম কেটে দিলেন। সুবা ধীরে সুস্থে সেগুলো খাচ্ছে। রাদীপ সুবার থেকে 2 চেয়ার পরে বসেছে। সুফিয়া খান সুবার মুখোমুখি আর রাদীপের চেয়ার টেনে বসে বলল, আমি তোমাদের দুজনের বিয়ের ডিসিশন নিয়েছি। এতে পরিবারের কারো কোনো অমত নেই। আশা করছি তোমাদের দুজনের অমত হবে না। আমি যতটুকু জানি এই বিয়েতে সুবার অমত নেই। আমি আশা করব তুমিও মায়ের কথা রাখবে রাদীপ। দুজনের খাওয়া বন্ধ হয়ে গেল। লজ্জায় সুবা নত মস্তিষ্ক আরো নত হয়ে গেল। হাতের চামচ ফলের প্লেটের উপর রেখে হাত গুটিয়ে নিল সুবা। রাদীপ কয়েক সেকেন্ড খাওয়া থামিয়ে ফের খেতে শুরু করলো। খাওয়া শুরু করার পূর্বে চোখের পলকে একবার সুবাকেও দেখে নিল। মেয়েটা লজ্জায় হাসপাস করছে। রাদীপ ছোট্ট উত্তরে সম্মতি দিয়ে বলল, তোমার ডিসিশনে আমার কোনো আপত্তি নেই। সুফিয়া খান ভেবেছিলেন রাদীপ রাজি হবে না, অস্বীকার করবে, কিন্তু তার কিছুই হলো না। রাদীপ রাজি হতেই সুফিয়া খান উঠে দাঁড়ালেন। অস্বস্তিকর পরিস্থিতিতে দুজনকে একা থাকতে দিয়ে তিনি বললেন, দুজনে কথা বলো, পরিচিত হও, তাড়াহুড়ো নেই, সময় নাও। আমি তোমাদের উপর কোনো ডিসিশন চাপিয়ে দিচ্ছি না। দুজনে কথা বলে আমাকে নিজেদের মতামত জানাও। সুফিয়া খান চলে যেতে অস্বস্তিকর পরিবেশটা আরো অস্বস্তিকর হয়ে উঠল। সুবার নত মস্তিষ্ক আরো নত হয়ে গেল। অতিরিক্ত অস্বস্তিতে হাঁসফাঁস করতে লাগলো। বিষয়টা রাদীপ না তাকিয়ে বুঝতে পারছে। রাদীপ স্বল্প কথায় ক্ষীণস্বরে বলল, আপনি ঘরে যান, গিয়ে ঘুমান। এ কথাটা অপেক্ষায় ছিল হয়তো শোভা। রাদীপের বলার সঙ্গে সঙ্গেই চট করে উঠে দাঁড়ালো। চেয়ারটা হালকা শব্দ করে উঠায়।
রাদীপ কথার উত্তর না দিয়ে তৎক্ষণাৎ হাঁটল শোভা, প্রথমে ধীর পায়ে, তারপর এক পর্যায়ে দৌড়ে নিজের ঘরে গেল। রাদীপ শোভার চলে যাওয়ার দিকে চোখ তুলে তাকালো। মেয়েরা চঞ্চল নাকি শান্তশিষ্ট বুঝলো না, তবে শোভার দৌড়ে পালিয়ে যাওয়া দেখে রাদীপ ধরে নিল মেয়েটা হয়তো চঞ্চল প্রকৃতির। মায়ের পছন্দের উপর রাদীপের বিশ্বাস আছে। সুফিয়া খানের মতো মানুষ কখনোই রাদীপের জন্য যাকে তাকে বাছাই করবে না। এই মেয়েকে যদি রাদীপের জন্য ঠিক করে থাকেন, তাহলে নিশ্চয়ই মেয়ে রাদীপের জন্য উত্তম হবে। রাদীপ নিজের পছন্দে একবার ঠকেছে, এবার মায়ের পছন্দ দেখতে চায় সে জিতে কিনা। তবে মেয়েদের সঙ্গে তারও একান্ত কিছু কথা আছে, সময় পেলে কাল ছেড়ে নেবে। আয়ন বারান্দায় বসে, জুই এতক্ষণ হাতের কাজগুলো সেরে বিছানা গুছিয়ে ঝাড়ু দিল। আয়ন বারান্দায় বসেছে ঘন্টা তিনেকের বেশি হয়েছে। জুই হাতের কাজগুলো সেরে বারান্দায় দরজা দাঁড়িয়ে বলল, এত কি কাজ করছেন? আর কতক্ষণ লাগবে আপনার কাজ শেষ হতে? আয়ন ল্যাপটপে কিছু ইমেল চেক করছে, রোগীদের পাঠানো রিপোর্ট রিডিং করছে। হুট করে ছুটি নেওয়ায় আয়নের ইমার্জেন্সি কিছু রোগীর সিনিয়র ডাক্তারের কাছে রিকমেন্ড করতে হচ্ছে। সেই প্রসেসিং তার একটু লেট হয়ে গেল। আয়ন ল্যাপটপ থেকে গাড় গড়িয়ে জুয়ের দিকে তাকালো। জুয়ের মধ্যে বিবাহিত মেয়েদের হাবভাব স্পষ্ট। আয়নের চোখে মোটা ফ্রেমের চশমাটা খুলে বলল, আপনি আমার কাছে আসুন জুই। কেন? তীক্ষ্ণ স্বরে বলল জুই। আয়ন পাল্টা জবাব দিয়ে বলল, নিজের বউকে কাছে ডাকতে আপনার কেনর উত্তর দিতে হবে জুই? আমি বিয়ে করেছি আপনার কেনর উত্তর দেওয়ার জন্য? জুই হেঁটে এসে আয়নের শরীর ঘেঁষে একই সোফায় বসল। জুই বলল, পুরুষ মানুষ বিয়েই করে বউকে কেনর উত্তর দেওয়ার জন্য। জেনে বুঝে বিষ পান করবেন, আবার চাইবেন বিষ যেন ব্যথা না দেয়, এমন অযৌক্তিক চাওনা কোনো মূল্য আছে বলেন? আপনি তাহলে বিষ? যদি পাবেন তাহলে তাই। আয়ন দুষ্ট হেসে জুইয়ের বাহু টেনে নিজের সঙ্গে ঘেঁষে আয়ন বলল, আমি তো আপনাকে মধু মনে করি জুই, খুব তৃপ্তি পাই আপনাকে পান করে। জুই কপাল কুচকালো। কথাটা কি আয়ন খোঁচা মারলো নাকি বাজে ইঙ্গিত বলল? জুই কপাল কুচকে আয়নের দিকে ঘুরে বসে বলল, আপনার নানি বলেছেন আমি যেন আলাদা শুই শুক্রবার আমাদের বিয়ে পর্যন্ত, সেজন্য আপনার ঘরটা গুছিয়ে দিয়ে গেলাম। আমি আজ রাত থেকে নোহার সঙ্গে ঘুমাবো। আয়ন সঙ্গে সঙ্গে আপত্তি জানিয়ে বলল, তাহলে আমি কার সঙ্গে ঘুমাবো? কেন একা ঘুমাবেন? বউ থাকতে একা কেন ঘুমাবো? আমার একা ঘুমানোর অভ্যাস নষ্ট হয়ে গেছে জুই, আপনি ছাড়া আমার রাতে একা ঘুম হবে না। জুই ঠাস করে উঠে দাঁড়াতে দাঁড়াতে কঠাক গলায় বলল, ঘুম না হলে সারা রাত জেগে থাকবেন, তারপরে বড়দের কথা আমি অমান্য করব না। আয়ন খানিকটা রাগ আর বিরক্তিতে জুইয়ের বাহু চেপে নিজের কাছে টেনে বলল, আপনার সবাই মিলে আমার সাথে বাড়াবাড়ি করছেন জুই, আমি কিন্তু পরে কাউকে মানবো না। বউ ছাড়া রাতে ঘুম আসে না আমার, সেটা আপনিও জানেন। আপনার কোথাও যাওয়া চলবে না, আপনি এখন আমার সাথে রুমে চলুন। আয়ন ধরার আগে জুই লাফিয়ে উঠে দাঁড়ায়, দ্বিতীয় দৌড়ে গৌড়ের বাইরে। আয়ন পিছন থেকে আগে চেঁচায়, জুই পালাবেন না, দাঁড়ান বলছি। জুই! খানবাড়ির বিয়ে আমেজ জমে, পিয়ারি লাইটে আলোয় ঝলমল করছে চারপাশ। খানবাড়ির দারোয়ান থেকে কেয়ারটেকার পর্যন্ত বাদ যায়নি কেউ। সুফিয়া খান সকলেই নতুন পোশাক কিনে দিয়েছে ছেলের বিয়ের জন্য। রিত মায়া আজ ভোর রাতেই সিঙ্গাপুর থেকে ফিরেছে। মায়া বিয়ের শপিং দেখার মতো ছিল, মনে হচ্ছিল রিত মায়ের জন্য সিঙ্গাপুরের গোটা শপিং মলই তুলে এনেছে বাংলাদেশে। মায়া তো শপিং করেও নারাজ। রিত মায়াকে নিয়ে হোটেল থেকে বের হয়নি কোথাও, আর না মায়াকে নিয়ে শপিংয়ে বেরিয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে রিত মায়াকে নিয়ে হোটেলের নিচে লবিতে যায়। সেখানে একজন ডিজাইনার আর 3জন সেলস গার্ড দ্বারা সাজানো ছিল মায়ের জন্য গোটা আস্ত একটা শপিং মল। মায়াকে বলা হয়েছিল নিজের পছন্দ মতো সেখান থেকে শপিং করতে। প্রথমে মায়া নারাজ ছিল, কিন্তু হৃদের রাগান্বিত চোখের দৃষ্টি দেখে মায়ার দ্বিমত করেনি। বিয়ের সব কেনাকাটা সেখান থেকেই করে। মায়া শুধু নিজের জন্য নয়, খানবাড়ির প্রতিটা সদস্যের জন্য শপিং করে এনেছে সিঙ্গাপুর থেকে। হৃদ মায়াকে নিয়ে সেই রাতে ফ্ল্যাটে করে বাংলাদেশে ফিরে পড়ে। রিতমায়া দুজনেই গড়ে। ওরা বাংলাদেশে ফিরেছিল ভোর 4টায়। বাড়ির সবাই তখন ঘুমে। কাজের মেয়ে মাল্লার বাড়ির দরজা খুলে। মায়া মালাকে নিষেধ করে বাড়ির কারো ঘুম ভাঙাতে। ঘরে ফিরে মায়া রিতকে গোসল দেখে কপাল কোচকায়। এই লোক এত গোসল করে কিভাবে? সকালে গোসল করে, রাতে গোসল করে, সময় পেলে বিকেলেও করে। এই লোক তো এভাবেই অসুস্থ হয়ে পড়বে। মায়ারা সিঙ্গাপুর থেকে আসার পথে রিত গোসল করে রেডি হয়েছিল। এই লোকের জন্য মায়া গোসল করে রেডি হতে হয়েছিল, নয়তো এই লোক পছন্দ করে না মায়া গোসল না করে থাকলে। কিন্তু তাই বলে এই লোকের মতো বারবার গোসল মায়ের দ্বারা সম্ভব নয়। তিনি একবেলা গোসল দিয়েছে মানে এটাই বেশ করেছে। এই লোকের মতো 3 বেলা গোসল করার রুকে মায়া নেই। রাতে একবার মায়া গোসল করে বেরিয়েছিল, এখন আবার মায়াকে গোসল করার কথা এই লোক বললে মায়ের সোজা রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে গিয়ে ঘুমাবে। মায়া যাও গোসল করে এসো। মায়া সবে নিজের কানের দুল খুলছিল ড্রেসিং টেবিলের সামনে। রিত গোসল করে ফিরে মায়ের পেছনে দাঁড়ালো, খালি গা।
ফর্সা বলিষ্ঠ শরীরে বিন্দু বিন্দু পানির কণা জমে, বেজে চুল কপালে লেপটে, সাদা একটি তোয়ালে কোমরে বাঁধা, আর একটা হাতে নিয়ে মাথার চুলে ঘষতে ঘষতে মায়াকে গোসল করার কথা বলল হৃদ। মায়া যেন হৃদের কথাটা শুনতে পায়নি। হৃদ ফের মায়ের নাম ধরে ডাকলো, হৃদ গোসলে যাও। মায়া কানের দুল ড্রেসিং টেবিলের উপর রাখতে রাখতে বলল, আমি এতবার গোসল করি না, আমার একবেলা গোসল করলেই মনের শান্তি। আর আপনার মতো কোনো রোগ নেই যে সারাদিন ওয়াশরুমে পড়ে থাকবো আর গোসল করব। আমি শুধু হাত মুখ দিয়ে ফ্রেশ হবো, বুঝেছেন? হৃদের হাত থেমে যায় মায়ের কথায়। বেশ বিরক্ত চোখে মায়ের দিকে তাকালো সে। হৃদ কারোর সাথে নিজের বেড শেয়ার করা তো দূরে থাক, নিজের রুম পর্যন্ত কাউকে জায়গা দেয়নি। রাদীপ কতবার কত চেষ্টা করেছে হৃদের রুমে ঘুমাতে, কিন্তু হৃদ জায়গা দেয়নি। সেখানে হৃদ খানের বউ নাকি অপরিষ্কার হয়ে ঘুরবে। হৃদ নাক ছিটকে বলল, মেজাজ খারাপ করবে না, যাও গোসল করে এসো। হৃদ পারবো না। হৃদের মুখের উপর মায়া ঠাস করে না করে দিল। হৃদকে কেউ সচরাচর মুখে মুখে না করতে পারে না, সবাই ভয় পায়, কিন্তু একমাত্র হৃদ খানের বউ যেখানে হৃদকে ভয় পায় না, আবার মুখে মুখে নাও করে বসে। মায়ার না করার সাথে সাথে হৃদ হাতের তোয়ালেটা উঠিয়ে মায়ের মাথায় ফেলে চেপে ধরে বলল। মায়ের ছটফটে উঠে আতঙ্কে দু হাতে নিজের মাথার তোয়ালে থেকে বের করতে চেয়ে হৃদকে বাধা দিয়ে চেঁচিয়ে বলল, এই কি করছেন, ছাড়ুন আমাকে, ছাড়ুন বলছি, ব্যথা পাচ্ছি আমি। হৃদ হাতে মায়ের গলা পেঁচিয়ে ধরে চেপে বলল, আমার অবাধ্য বউ পছন্দ না হৃদ, মুখে মুখে তর্ক করলে দাঁত খুলে ডাস্টবিনে ফেলে দেবো। বললেই হলো দাঁত খুলে ডাস্টবিনে ফেলে দিবেন? আপনার এইসব সস্তা কথায় আমি ভয় পাই না আপনাকে, ছাড়ুন বলছি, ছাড়ুন। মায়ের ছটপটিয়ে নিজেকে ছাড়াতে চাই। হৃদ দক্ষ হাতে মায়েকে ড্রেসিং টেবিলের পাশের দেয়ালে চেপে মায়ের মাথায় ডেকে রাখা তোয়ালে উঠিয়ে ফেলে ড্রেসিং টেবিলের উপর থেকে ছোট্ট একটা ছুরি তুলে মায়ের গলা বরাবর বসিয়ে হৃদ বলে, আমিও চাই আপনি আমাকে ভয় না পান। যারা আমাকে ভয় পায় তাদের মেরে মজা পায় না, আপনার মতো সাহসী মানুষের মেরেই মজা পাওয়া যাবে, বুঝেছেন? লড়াইটা তখন সমানে সমানে হয়। হৃদ গলায় ছুরি ধরতে মায়া হকচকিয়ে ওঠে। এতক্ষণ তেরামি করলেও এখন বয়ে সোজা হয়ে যায়। মায়া মনে করেছিল একটু তেরামি করলেও হৃদ কিছুই বলবে না, অন্য সময়ের মতো এবারও ছাড় দেবে, কিন্তু হৃদ যে এখন তিল মিলিয়ে উঠবে মায়া বোঝেনি। মায়া ভয়ার্ত মুখে শুকনো ডুব গিলে তাড়াহুড়োই বলল, জাস্ট কিডিং, আমি তো মজা করছিলাম আপনার সাথে, আপনি তো সিরিয়াস হয়ে গেলেন, মজাও বুঝেন না। আপনার জাস্ট কিডিং এর চক্করে এক্ষুনি মারা পড়তেন ম্যাডাম। এমন মজা কেন করেন? হাতে জান হারাতে চান? এমন মজা কেন করেন যাতে জান হারাতে হয়? চলবে।